কি সাংঘাতিক ঘটনা দেখেন, তেল পাম্পে মিছিল নিয়ে এসে তারেক রহমানের উপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা। এ কি কাণ্ড! ছি ছি ছি, এই তারেক রহমানের পরিণাম। যা করেছে একটা নতুন ইতিহাস। আমি ইমপ্রেসড, আমি অবাক, আপনারাও অবাক হবেন। কি ঘটেছে দর্শক, আমি বলবো যে এই নিউজগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিন, প্রচার করুন, শেয়ার করুন। এটা একটা নতুন ইতিহাস, নতুন দিগন্ত। আমি ভিডিও দেখাবো আপনাদেরকে, তার এখন বর্তমান করুণ পরিণতি, তার কথার সুর কোথায় গেল, আপনার সেই অহংকার, দাম্ভিকতা, দাপট, সে কথা কোথায় গেল। এখন আমি বলবো, যে বললাম না যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। অনেক হতাশার ভিতরে আপনারা আছেন, আর হতাশার ভিতরে একটি আলোর সন্ধান দিতে আপনাদের সামনে এসেছি। আলোর সন্ধানটি হলো এই সরকারের 2 মাসের শাসনামলে সিঙ্গেল একটা সফলতা, অনলি একটা সফলতা যদি আপনারা আমাকে দেখাতে পারেন, আমি একটা ভিডিও বানাবো, তারেক রহমানের কাছে মাফ চাইবো। এখন জনাব তারেক রহমান তিনি কি? তিনি প্রতারক না? তাহলে প্রতারকের শাস্তি কি হওয়া উচিত? খুবই গুরুত্বপূর্ণ তথ্য, অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। রাষ্ট্রের, দেশের, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। অবশ্যই আশা করব যে মনোযোগ সহকারে শুনবেন। সারা দেশে ছাত্র শিবিরের উপরে যে ছাত্র দলের নারকীয় হামলা, এই হামলার পিছনে আরো একটা ভয়ঙ্কর কারণ বেরিয়ে এসেছে, একটা রহস্য উদ্ঘাটন হয়েছে। অনেকগুলো ক্লু ছিল, আজ আরো একটি ক্লু উদ্ঘাটিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 24-এর 1400 শহীদের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 26,000 আহত ভাই বোনের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 650 চোখ হারানো অন্ধ ভাই বোনের জন্য, 72-এর সংবিধানের জন্য না। প্রিয় দর্শক, তারেক রহমানের উপর হামলা, এবার তেল নিয়ে সংকট, দেশে বিদ্যুৎ নেই, সাধারণ মানুষগুলাও রাস্তায় নেমে পড়েছে। তারেক রহমানের উপর হামলা সহ বিভিন্ন ঘটনা আজকে ঘটে গিয়েছে, যা অপ্রীতিকর। আসুন না টেনে লাইক করে সকল বিষয়গুলা জেনে আসি। সাহেব, উনি কয়েক বছর আগে একটা বক্তব্য দিয়েছিলেন বিদ্যুৎ সংকট নিয়ে, লোডশেডিং নিয়ে। প্রিয় তারেক রহমানের বক্তব্যটা আসেন একবার শুনি। বিদ্যুৎ, আমি ধানমন্ডিতে কথা বলেছি একজনের সাথে, আমি তেজগাঁয়ে কথা বলেছি, আমি মিরপুরে কথা বলেছি, আমি বাড্ডাতে কথা বলেছি, আমি উত্তরাতে কথা বলেছি, আমি কমলাপুরের পিছনে জায়গাটার নাম কি, বাসাবোতে আমি কথা বলেছি, ড্যামরাতে আমি কথা বলেছি। যতগুলো জায়গায় কথা বলেছি, প্রত্যেকটি জায়গা থেকে আমি শুনেছি প্রতিদিন লোডশেডিং হয়, প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। ঢাকায় যদি এই অবস্থা হয়, ঢাকার বাইরে কি অবস্থা সেটি আপনারা আন্দাজ করতে পারেন। ঢাকার বাইরে থেকে যেই কয়েকটি খবর আমি নিয়েছি, প্রত্যেকটি জেলা থেকে আমাকে বলেছে গড়ে প্রতিদিন 3-4 ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না। আসেন, এই প্রতারক সরকার প্রতিদিন ঢাকায় 2 থেকে 3 ঘন্টা লোডশেডিং হয়। ঢাকায় যদি এই অবস্থা হয়, তাহলে গ্রামের কি অবস্থা? গ্রামে খবর নিয়েছি 3 থেকে 4 ঘন্টা লোডশেডিং হয়। তাহলে জনাব, আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন লোডশেডিং ক ঘন্টা করে হয়? ঢাকায় ক ঘন্টা হয়? কোথায় ক ঘন্টা হয়? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলাতে, বাংলাদেশের মফস্বল শহরগুলাতে কত ঘন্টা লোডশেডিং হয়? এখন আপনারাই বলেন, এই বাংলাদেশের পরাধীন মন্ত্রীকে কি বলা উচিত? আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। এই সরকারের 2 মাসের শাসনামলে সিঙ্গেল একটা সফলতা, অনলি একটা সফলতা যদি আপনারা আমাকে দেখাতে পারেন, আমি একটা ভিডিও বানাবো, তারেক রহমানের কাছে মাফ চাইবো। একটা সফলতা, শুধুমাত্র মার্চ মাসে 26,000 কোটি টাকা ছাপিয়েছে। নতুন টাকা ছাপানোর তো কিছু শর্ত প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক যখন টাকা ছাপায়, তখন কিন্তু বিশেষ কিছু প্রয়োজনীয় শর্তাবলী থাকে, সেগুলো মেনে টাকা ছাপাতে হয়। এই ধরনের কোনো নিষেধাজ্ঞা, কোনো বিধি, কোনো আইন মানা হয়নি টাকা ছাপানোর ক্ষেত্রে। শুধুমাত্র সরকারের ব্যয় মেটানোর জন্য 2 মাসে প্রায় 70,000 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে বাবা, এবং নতুন করে 26,000 কোটি টাকা ছাপিয়েছে। অথচ বাবা তখন আওয়ামী লীগের শাসনামলে 2 ঘন্টা লোডশেডিং হইলে সেটা নিয়ে বলতো সরকার একটা প্রতারক, সরকার বাংলাদেশের মানুষের কথা রাখেনি। তাহলে এখন জনাব তারেক রহমান তিনি কি? তিনি প্রতারক না? তাহলে প্রতারকের শাস্তি কি হওয়া উচিত? এইটা আপনারাই নির্ধারণ করেন, আমাদের কিছু বলার নাই। জনাব তারেক রহমান কথা বলার আগে অতীতের সংবাদের হেডলাইন গুলা একবার চোখ বুলিয়ে নেবেন। কথা বলার আগে যে ইমো কলে, কনফারেন্সে বক্তব্য দিতেন, সেই বক্তব্যগুলো একবার চোখ বুলিয়ে নেবেন। একটা কথা আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গ সুখ তাহার বিশ্বাস। লন্ডন থেকে ভেবেছিল রাষ্ট্র পরিচালনায় কি না মজা, কি না মধু,
আগে রাষ্ট্র পরিচালনা করতে যাই, এরপর দেখবো কিভাবে বাংলাদেশকে আসছে না বাংলাদেশকে পরিচালনা করবার জন্য আইসা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যে সিনেমিনি খেলতেছে, যেভাবে নাটক করতেছে, যেভাবে বাংলাদেশের মানুষকে অন্ধকারে নিমজ্জিত করতেছে, ক্ষমতায় বসে 2 মাসের মাথায় দেউলিয়া বানিয়ে দিয়েছে। এখন তাদের অর্থমন্ত্রী অর্থাৎ বিএনপির অর্থমন্ত্রী আমির খসরু বলতেছে ব্যাংকগুলো খালি হয়ে গেছে। ব্যাংকগুলো কেন খালি হলো? কে টাকা সরিয়েছে? আর এখন আপনারা ক্ষমতায় আসছেন, এখন আপনারা সরাচ্ছেন বা সরিয়েছেন। বাংলাদেশের মানুষের কপালে কি যে দুঃখ অপেক্ষা করতেছে বিশ্বাস করেন। আমি না স্বপ্নে দেখি মাঝে মধ্যে রাতের বেলা যে এদের কপালে কি ধরনের দুর্গতি অপেক্ষমান, এরা খাদ্যের অভাবে মারা পড়বে। বিশ্বাস করেন, লিখে রাখেন, বাংলাদেশে সেই দিন অতি দ্রুত আসবে, খাদ্য সংকট দেখা দেবে, খাদ্য সংকটে বাংলাদেশের মানুষ হাহাকার করবে, দুর্ভিক্ষ নেমে আসবে। কারণ যেই হারে জনসংখ্যা বাংলাদেশে, খাদ্য সংকট দেখা দেবে এটা নিশ্চিতভাবে বলা যায়। যেভাবে জ্বালানি সংকটের কারণে ফসল উৎপাদন হচ্ছে না, উত্তরবঙ্গের একাধিক কৃষি জমি ফেটে চৌচির, কৃষকের ফসল পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, মরে যাচ্ছে। এই নিয়ে বর্তমান সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো মাথা ব্যথা নাই, কোনো হেলদোল নাই। তারা আছে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, কিভাবে আরেকজনের পকেট কাটতে হবে, আরেকজনের রেসিং কার চালাতে হবে, সিনেমা দেখতে হবে। মানে কি একটা নাটক রে ভাই! রাষ্ট্র পরিচালনা কি কোনো নাটকের মঞ্চ? বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বড় ধরনের পরিবর্তনের আভাস আমরা লক্ষ্য করছি। দর্শক, এক মহা ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ। বিএনপি জামাত সহ পুরো জাতির জন্য সতর্কবার্তা। হ্যাঁ, সরকার কিছুটা টের পেয়েছে, সরকার নিজেরাই সতর্কবার্তা দিয়েছে। কিন্তু বিএনপি যে অযোগ্যদের দল এবং ধনছে সরকার, তারা সম্ভবত ক্ষমতায় টিকতে পারবে না। দর্শক, ক্ষমতার কাঠামো বা ক্ষমতা কারা পরিবর্তন করে? ইটস ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন, ডিপ ডিসকাশন। জনগণ চাইলেই ক্ষমতার পরিবর্তন হয় না। জনগণ কাউকে ভোট দিলেই তারা ক্ষমতা আসতে পারে না। এটা 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা সচক্ষে দেখেছেন। জনগণ ভোট দিয়েছে জামাতকে, ক্ষমতা এসেছে বিএনপি। আবার একটা সময় পর্যন্ত আওয়ামী লীগ ভোট চুরি করে যা ইচ্ছা তা করে গণহত্যা চালিয়ে কিছুই হয়নি, নির্বিঘ্নে দেশ চালিয়েছে। কোনো বাধা বিপত্তি, কোনো চ্যালেঞ্জেই জানাতে পারেনি বিএনপি জামাত। কিন্তু 36 জুলাই গণঅভ্যুত্থানে ঠিকই আওয়ামী লীগের পতন হয়েছে। তো এই যে পতন, পৃথিবীর অনেক দেশে সিভিল ওয়ার বছরের পর বছর লেগে থাকে, কিন্তু সরকার পতন হয় না। 10,000 20,000 লোক মারা যায়, গণহত্যার চাইতে গণহত্যা চালানো হয়, সরকার পতন হয় না। এই সরকার পতন তৃতীয় বিশ্বের দেশগুলোতে, মার্কিন ডিপ স্টেট, কখনো রাশিয়ার গোয়েন্দা সংস্থা, কখনো মোসাদ, কখনো চীনের গোয়েন্দা সংস্থা, আর ভারতের কোথাও পাকিস্তানের ISI, এগুলো জড়িত থাকে। অনেক হিসাব নিকাশ আছে। তো দর্শক, একটা পর্যায়ে এরা সবাই চেয়েছে হাসিনা পতন হোক, পতন হয়েছে, জন আন্দোলন সফল হয়েছে। আর নানান ওই মহাশক্তি না চাইলে হাসিনার বিরুদ্ধে আমরা সিভিল ওয়ার করলেও হাসিনার পতন হতো না, হয়তো একটা পর্যায়ে হতো, কিন্তু দীর্ঘদিন টিকে থাকা সম্ভব ছিল। হাসিনার পক্ষে আরো 20 বছর ক্ষমতায় টিকে থাকা সম্ভব ছিল গণহত্যা চালিয়ে। কিন্তু ওই যে অদৃশ্য যে শক্তি, এই অদৃশ্য শক্তির মেকানিজম জনগণের পক্ষে কাজ করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গিয়েছে, পতন হয়েছে। ওই অদৃশ্য শক্তি যারা কাউকে ক্ষমতায় আনে কিংবা ক্ষমতা থেকে নামায়, সে অদৃশ্য শক্তি কারা? ডিপ স্টেট, গোয়েন্দা সংস্থা ইত্যাদি ইত্যাদি। তারা সম্ভবত বিএনপির বিরুদ্ধে লেগেছে। এটা আমরা বিএনপির বিরুদ্ধে অ্যাক্টিভিজম করি, আমাদের খুশি হওয়ার কথা, কিন্তু খুশি নেই। কেন খুশি নেই? কারণ বিএনপিকে হটিয়ে তারা যে জামাত এনসিপিকে ক্ষমতায় দিবে তা না, ক্ষমতা তৃতীয় শক্তিকে দিবে। তৃতীয় শক্তি বিএনপিকে ব্যর্থ করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে তৃতীয় শক্তি জামাত কিংবা এনসিপি নয়, অন্য কোনো শক্তি হবে। সেই তৃতীয় শক্তি আওয়ামী লীগও নয়। আওয়ামী লীগ বাংলাদেশে আগামী 20-25 বছরের ক্ষমতায় আসবে, এটা মনে করার কোনো কারণ নেই। তবে অন্য কেউ চালাবে, তবে আওয়ামী লীগের সেখানে একটা স্টেক থাকবে। তো দর্শক, নানান দিকে চারদিকে নানান আয়োজন। একদিকে এই যে ইসাক সরকার থেকে শুরু করে হাজার হাজার বিএনপি নেতাকর্মী দল ত্যাগ করছে, এটা সেই গোয়েন্দা সংস্থার খেলার অংশ। আবার হেফাজতের আমির জনাব মহিবুল্লাহ বাবুসিরি হুজুর আসিফ মাহমুদদের সাথে যে মাখামাখি, এটাও সেই গোয়েন্দা সংস্থার খেলার অংশ। এখানে তারেক রহমানকে ভুল বুঝিয়ে, তারেক রহমান যেহেতু অতটা বুঝেন না, পড়াশোনা নাই, তাকে ভুলভাল বুঝিয়ে তার মুখ থেকে গুপ্ত গুপ্ত শব্দটা বের করে পুরো বাংলাদেশকে অস্থির করে দিয়েছেন। এই যে শিবিরকে প্রকাশ্যে হত্যা করার ঘোষণা দেয়া এবং জামাত এমপির উপর হামলা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিশৃঙ্খলা এবং থানার মধ্যে যে মব, এগুলো সব তারেক জিয়ার যে গুপ্ত ন্যারেটিভ, ওই ন্যারেটিভের ফল। এখন তারেক জিয়া বুঝতে পারেনি যে ওটা উল্টো তার জন্য উল্টো ফল বয়ে আনবে। তো তারেক জিয়া একদিকে পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছেন দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং স্ট্যাবিলিটি হুমকির মুখে, তারেক জিয়ার শুধু গুপ্ত শব্দের কারণে। বরং তারেক জিয়া নিজে ভয়াবহ ট্রলের মুখে পড়েছেন। চারিদিকে খাম্বার উপর গুপ্ত এবং শিবির এটা নিয়ে টিকটক করে, মানে অবস্থা ব্যাকফায়ার করেছে। এর মাধ্যমে তারেক জিয়া যে প্রধানমন্ত্রী হিসেবে কোনো ইমেজ রাখতে পারছেন না, কোনো সম্মান পাচ্ছেন না, এই বিষয়টা তৈরি হলো। এখন ওই যে অদৃশ্য শক্তি, তারা একটা অঘটন ঘটাতে পারলেই বিএনপিকে হটিয়ে ক্ষমতাটা অন্য কোনো তৃতীয় শক্তির হাতে দিতে পারে।
তো এটা আমি বিশ্বাস করি যে জামাতও এটা সমর্থন করবে না, জামাতের উচিত না। কারণ একসাথে বিএনপি জামাত উভয়ই মারা খাবে যদি এরকম করে ষড়যন্ত্র সফল হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 24-এর 1400 শহীদের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 26,000 আহত ভাই বোনের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 650 চোখ হারানো অন্ধ ভাই বোনের জন্য, 72-এর সংবিধানের জন্য না। তাই আজকে যারা 72-এর সংবিধান নিয়ে খেলছেন তারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না। পঞ্চম সংশোধনী ফিরায় নিয়ে আসার যে রাজনীতি আপনারা প্রস্তাব করেছেন, এইটা 72-এর সংবিধানে যায় না। 72-এর সংবিধান মোতাবেক শেখ মুজিবুর রহমান এখনো জাতির জনক, এখনো স্বাধীনতার ঘোষক। তাহলে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণাপত্রের দিন আপনারা কেন শেখ মুজিবের কবরে ফুল দিতে গেলেন না? সেই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে। তাই আমরা মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে বর্তমান সরকার এবং সংবিধানের একমাত্র লেজিটিমেসি হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, 72-এর সংবিধান না। তাই এই গণ অভ্যুত্থানকে যদি আগামী দিনের রাজনীতি বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের রক্ষা কবচ করতে হয়, সেটা শুধুমাত্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। 72-এর নাটক দিয়ে সম্ভব হবে না। সারা দেশে ছাত্র শিবিরের উপরে যে ছাত্র দলের নারকীয় হামলা, এই হামলার পিছনে আরো একটা ভয়ঙ্কর কারণ বেরিয়ে এসেছে, একটা রহস্য উদ্ঘাটন হয়েছে। অনেকগুলো ক্লু ছিল, আজ আরো একটি ক্লু উদ্ঘাটিত হয়েছে। ছাত্র শিবিরকে ফাঁসাতে গিয়ে স্বয়ং ছাত্র দলের নেতাকর্মীরাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার মেয়েকে অসম্মান করতে বিন্দু মাত্র দ্বিধা করেনি। যে ভুয়া ফটোকার্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছিল ঢাবি শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের নামে, তারা কারা জানেন? এই 2025-26 সেশনে যারা ভর্তি হয়েছে তারা। এর ভিতরে পাবনায় একজনের বাড়ি, টাঙ্গাইলে একজনের বাড়ি, 3 জনকে মোট শনাক্ত করা হয়েছে একেবারে ফার্স্ট ইয়ারে পরে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বুঝতে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।